এদিকে ৫ আগস্টকে ঘিরে ভয়ানক হামলার মহাপরিকল্পনা করেছে আওয়ামী লীগ। জরুরি অবস্থার মধ্য দিয়ে যে কোনোভাবে ৫ আগস্টেই দেশে ঢুকছে শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার সংবাদে টানা ১১ দিন কারফিউ জারি করেছে সরকার। মহা সতর্ক বার্তা, দেশ জুড়ে থমথমে অবস্থা। ৫ আগস্টে বড় ধরনের হামলার আশঙ্কা করছে বাংলাদেশ পুলিশ। একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা ৫ই আগস্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষে এবং শিরোনাম দেখে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। দেখেছেন যে একটা নিউজ বের হয়েছে যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল, পুলিশ, গোয়েন্দা সংস্থা, আর্মি, এদের সহযোগিতায় একটা ৫ই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম, আচ্ছা প্রথমেই বলে রাখি, সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই। আমি তারপর এটা আরো আগে আসা ছিল, তারপরেও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে এটা, যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই, আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, ওই তথ্য অনুযায়ী ৮ই জুলাইতে একটা ৪০০ জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে, একটা কনভেনশনাল সেন্টারে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে ৪০০ জনের একটা ওয়ার্কশপ হচ্ছে, যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক, মানে হচ্ছে গেরিলা টেকনিক, যে কোনো জায়গায় নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া। এই তথ্যটা গোয়েন্দা সংস্থা, আর্মি গ্রাউন্ডে ডিপ্লয়েড আছে, কেউ কোনো কিছু জানে না। এতদিন কেউ কোনো কিছু জানতো না। আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই, জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি। কারণ তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক। আপনি চিন্তা করেন, বেনজিরের কয়েকদিন আগে একটা লিক করা অডিও দেখছেন, সেটা মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে। এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম, আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি ২০১৮ সালে ৫ই জুলাই। আমি সেনাবাহিনীতে এক্স্যাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল, কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল, কারা কারা গুম খুন পর্যন্ত করেছে, কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে, কারা কারা জড়িত ছিল না। এই জিনিসগুলো তো আমি জানি। তা আপনি কি মনে করেন পুলিশ, এনএসআই, ডিজিএফআই তে যারা ছিল তারা কি এই জিনিসটা জানে না? পুলিশ কারা কারা আওয়ামী লীগের, কারা কারা যে কোন কোন অফিসার ছিল জানে না? জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে, যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টক এবং লন্ডন মিররের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ১৬ই জুলাইয়ের পর থেকে আমরা নাটকীয়ভাবে অনেক কিছুই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে, এবং আজকে আমরা দেখেছি যে খুবই নিরাপত্তার বলয়ের মধ্যে দিয়ে এনসিপি তার সমাবেশ করেছে, এবং গতকালকে থেকেই চকরিয়ার ঘটনার পরেই প্রথমেই গোপালগঞ্জের ঘটনা এবং পরে চকরিয়ার ঘটনার পরে তাদেরকে বেশ নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেখানে ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ করে কেন এই নিরাপত্তা তাদের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জের বিষয়টা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথা আসছে, যেটা সত্য মিথ্যা মিক্সড করা। আসলে সেগুলো কি গুজব নাকি সেগুলোর মধ্যে কিছু সত্যতা আছে? সেখানে বলা হচ্ছে যে গণহত্যা হচ্ছে, গণগ্রেফতার হচ্ছে, আসলে তার আড়ালে কি হচ্ছে? এছাড়াও আমরা দেখেছি এনসিপির একটা বিশাল একটা সমাবেশের ডাক দিয়েছে, যেটা ৩রা আগস্ট সম্পূর্ণ হবে শহীদ মিনারে। তারা বলেছে যে জুলাই ঘোষণাপত্র যদি না দেয় সরকারের পক্ষ থেকে, তাহলে তারা নিজেরাই ঘোষণাপত্র পাঠ করবে এবং তাদের বাকি কর্মসূচি তারা পালন করবে। এখনো যেগুলো এই জুলাই মাসে যেগুলো বাকি আছে এবং ৩রা আগস্ট পর্যন্ত তাদের কর্মসূচি এগুলো তারা বাস্তবায়ন করবে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেলাওয়ার হোসেন। অবশ্যই তো আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
শুরুতেই আমি গোপালগঞ্জের অবস্থাটা আপনার থেকে একটু শুনতে চাই। সেখানে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে গণগ্রেফতার, গণহত্যা এবং বেশ সেনাবাহিনী সম্পর্কে বেশ বিতর্কিত অনেক তথ্য আসছে। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনার কাছে কি তথ্য আছে বা কি জানেন আপনি এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে, গোপালগঞ্জের গণহত্যা বা যেই নামেই দেয়া হোক না কেন, বাংলাদেশের 2000 বা তার অধিক যে গণহত্যা করলো হাসিনা গত জুলাই আগস্টে, গত 16 বছরের কথা বাদই দিলাম, শুধুমাত্র গত জুলাই আগস্টেই যে 2000 গণহত্যা করলো, এবং তার জন্য স্বৈরাচারী হাসিনা বা তার দলের আওয়ামী লীগের একটি ব্যক্তি পর্যন্ত কখনো ক্ষমা চাইল না। সুতরাং গোপালগঞ্জে, আমি গোপালগঞ্জ না বলে এটাকে গোয়ালগঞ্জ বলি, তো গোপালগঞ্জে বা গোয়ালগঞ্জে 5 জন না 50 জন মারা গেল, তা নিয়ে জাতির তো কোনো মাথা ব্যথা নেই। এত কথা কেন এটা নিয়ে? উই ডোন্ট কেয়ার। গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই, কারণ জুলাই আগস্টের রক্ত এখনো শুকায় নাই। হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে। সুতরাং গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আমি এই যেই দিন গোপালগঞ্জে এই ঘটনা ঘটছে, তখন ঢাকার বনানীতে গোপন রুদ্ধদ্বার বা গোপন বৈঠক হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার মাঝখানে এবং আরো কিছু ব্যক্তি বিশেষের উপস্থিতিতে আওয়ামী সরকারের কিছু সচিব পর্যায়ের ব্যক্তির মাঝখানে আলোচনা হচ্ছে। তার মাঝখানে তারা দাবি করেছে যে গোপালগঞ্জে 15 জনকে হত্যা করা হয়েছে, সরকারিভাবে বলা হচ্ছে 5 জন। তো আমার কথা হচ্ছে, এই গত 16 বছরের অত্যাচারে এবং বাংলাদেশের গণহত্যায় যেই বিচার বহু আগে হয়ে যাওয়া উচিত ছিল, তার তুলনায় 50 জন বা 100 জন গোপালগঞ্জে হত্যা হলেও জনগণের এটা সেটা কেন কোনো আক্ষেপ তো দূরের কথা, কোনো আফসোস পর্যন্ত নাই। জি, কিন্তু 50 জন নিয়ে তো কিন্তু সরকার কেন বলছে যে 5 জন? 5 জনের কথাই আমরা শুনতে পাচ্ছি। আর সেখানে কিছু নিরীহ মানুষও আছে, সবাই যে গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজন তা তো না। তো নিরীহ মানুষকে হয়রানি করছে সেনাবাহিনী, এরকম একটা অভিযোগ এসেছে। আচ্ছা শুনেন, প্রথম কথা হচ্ছে, সেনাবাহিনী নিরীহ লোকের উপর অত্যাচার করবে, সেটার কি কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে? আপনি বলেন, পারে? একটা, কারণ সেনাবাহিনীরও তো জবাবদিহিতা আছে, তো সেখানে এক্সাক্ট, শুধু আমি ওইদিকে যাচ্ছি না এখন, কারণ সেনাবাহিনী নিজেই জানে সেনাবাহিনী এখন আন্ডার দি স্পটলাইট। এই সময় সেনাবাহিনী কি বলে, পারলে আওয়ামী লীগের লোকজন হত্যা করবে না, আর সাধারণ লোকজনকে হত্যা করা বা অত্যাচার করা তো দূরের কথা, কারণ তাতে তাদেরই বদনাম হবে। এখন উন্মুক্ত জার্নালিজম কি বলে, সাংবাদিকতার সময়, এই সময় পত্রপত্রিকায় বিভিন্ন মোবাইল ফোনের ছবি ভিডিও চলে আসবে। আমি ওইদিকেও যাচ্ছি না, এটা গুরুত্বপূর্ণ বিষয় না। আসল কথায় আসেন, যে গোপালগঞ্জ বাংলাদেশের একটা নিকৃষ্ট, একটা সন্ত্রাসী ঘাঁটি হিসেবে পরিচিত এত বছর, যেখানে একটা মিথ বা একটা রূপকথা ছিল যে এরশাদ প্রবেশ করতে পারে নাই, এর পরবর্তীতে বিএনপি প্রবেশ করতে পারে নাই গোপালগঞ্জ, এরকম একটা মিথ বা রূপকথার গল্প কিন্তু তৈরি করা হয়েছিল নেতানিয়াহু বা ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা নিয়েও কিন্তু আয়রন ড্রোম, কিন্তু ইরান সেটা একদিনে সেই মিথ্যা গল্পকে ধূলিসাৎ করে দিয়েছে। একইভাবে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে সেই আওয়ামী লীগের সেই মিথ্যা রূপকথার গল্প যে গোপালগঞ্জে প্রবেশ করতে পারে না, এটাকে একটা এই মিথ্যা পুরনো গল্পটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এটা বহু আগে হওয়া উচিত ছিল। গোপালগঞ্জ কোনো অন্য দেশের অংশ না, এটা একটা বাংলাদেশের অন্যান্য সাধারণ। কিন্তু তারা তো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পাবেন না, দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না ইনশাল্লাহ। ডক্টর ইউনূসের একটা গোয়েবলস আছে, সারাদিন মিথ্যা কথা বলে, ওটার নাম শফিক। সে বলছে আওয়ামী লীগ বলতেই দেশে কেউ নাই, ওরা শুধু ফেসবুকে হাম্বিতম্বি দেয়, দেশে বলে আওয়ামী লীগ নাই। এখন এই যে গ্রামের একটা গল্প রূপ আপনিও জানতে পারেন, যে অন্ধকারে চলার সময় একটা গাছের পাতা পড়লে বলে কেড়ে, আবার সামনের থেকে একটা বাতাস আসলে বলে আমি কিন্তু ভয় পাই না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ, কারণ 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। কেউ 1/3 মানুষ, আপনি যদি 18 কোটি ধরেন তাহলে 6 কোটি। এই 6 কোটি মানুষের এটা বাংলা ফোক গান আছে যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। যেসব মানুষের মনের ভিতরে আওয়ামী লীগ, তাকে এই কার্যক্রম স্থগিত করে কিছু করা যায় না। সারা বাংলাদেশের ভিতরে এখন 110 জন এমপি কারাগারে, 38 জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীরা কারাগারে, আর সমকালের রিপোর্ট অনুযায়ী 3,59,000 লোককে গ্রেপ্তার করছে। জেলখানার ক্যাপাসিটি 45
1,45,000, সেখানে এখন 82,000 পর্যন্ত হতে পারে। তা 3.5 লাখ তো অ্যারেস্টই করছে সমকালের রিপোর্ট। আর আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলাম, জেলখানায় আর লোক ধরতেছে না। আমরা মবের হাত থেকে বাঁচার জন্য মাত্র কিছু লোক বাইরে আছি, অধিকাংশ লোকই বাংলাদেশে আছে। আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে। আপনি আক্রান্ত হলে আমার দ্বারা আপনি আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখেন। তা বাংলাদেশের যে মানুষদের এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আইনের অধিকার, মানে আশ্রয় নেওয়ার অধিকার, এটার দ্বারা যারা বঞ্চিত হচ্ছেন, তারা যদি এখন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে ইউনুস এবং ইউনুস গং, এই ইউনুসের কাশিমবাজার কুঠিতে যারা আছে, এরা পালাবার জায়গা পাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সুসংগঠিত আছেন, আপনাদের দীপ্ত প্রত্যয় আছে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের প্রাণ শক্তি আছেন। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব এবং সেই প্রতিরোধ বাংলাদেশে গোপালগঞ্জে দেখা গেছে নিরস্ত্র অতি সাধারণ মানুষরা প্রতিরোধ গড়ে তোলার ফলে আর্মির সাজোয়া যানের ভিতরে ইঁদুরের গর্তের ভিতর যেভাবে ঢোকে সেইভাবে ঢুকে পালিয়ে গেছে। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে আত্মরক্ষা হয় না। কক্সবাজারে গেছে ধাওয়া খাইছে, ময়মনসিংহে গেছে দৌড়াচ্ছে, লোকজনে ব্যঙ্গ করে বলে দৌড় প্রতিযোগিতায়, গাজীপুরে গেছে মার খেয়েছে, এই চট্টগ্রামে গেছে বোতল ছুড়ে মারছে। দেশের সমস্ত বাহিনী দিয়েও রক্ষা হচ্ছে না। আসুন আমরা সম্মিলিতভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ সেটাকে অনুসরণ করব। ভয় পাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এখন অধিক শক্তিশালী। যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করতো, তারাও এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল। তীব্র আওয়ামী লীগ বিরোধী 4 জন সাংবাদিকের নাম বলি: সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, এছাড়া আরো আছে। তারাই এখন বলতেছে যে আওয়ামী লীগ আমল অন্তত কথা বলা গেছে, এখন তো তাও নাই দেশে। ফলে সমস্ত মানুষ যারা বিভ্রান্ত হয়েছিল, তারাও এখন বুঝছে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল। ওই যে ওদের নেত্রী উমামা ফাতেমা, তারপর নীলা ইসরাফিল, তারপর চিত্রনায়িকা বাঁধন, সবাই মিলে এখন বলতেছে যে আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না, একটা মানি মেকিং মেশিন এবং মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা যাওয়ার একটা নীল নকশা ছিল, ষড়যন্ত্র ছিল। এবং ওরাই বলতেছে যে আমাদের এই বৈষম্য ছিল না, টার্গেট ছিল শেখ হাসিনাকে হটানো। কাজে শেখ হাসিনা পূর্বে যেটা বলেছিলেন সেটাই হচ্ছে বাস্তবতা, যে একটি বড় রাষ্ট্র বাংলাদেশকে আজ্ঞাবহ করতে চায়, স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশে ঢুকতে চায় এবং তারা পোর্ট, আমাদের করিডোর, বিভিন্ন জায়গায় তাদের বেস বসাতে চায়। সে কারণেই তারা শেখ হাসিনাকে সরাতে এই প্ল্যান করেছিল। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পাবেন না, দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না ইনশাল্লাহ। আর এই যে বৈষম্য বিরোধী নামে যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনীর একাধিক নেতা পাবলিকলি বলছে 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম। সে প্রস্তুতি আমাদের ছিল, আমাদের ভিডিও রেডি করা ছিল। তো অস্ত্র যারা তুলে নিতেন, নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র আছে, তুলে নিতে হলে অস্ত্র থাকার কথা। তো অস্ত্রধারী এই ব্যক্তিরা, এরা কিন্তু স্বাধীনতার পরাজিত শত্রু। জামাতের এক নেতা জেলখানার ভিতরে বসে, জেলখানায় কারারুদ্ধ বিএনপির আর এক নেতা ডাক্তার সায়ন্তনুকে বলছেন যে এই নাহিদ ইসলাম কিন্তু আমাদের প্রোডাক্ট। আবার যারা ছাত্রলীগের অবয়বে ছাত্রলীগের ভিতর থেকে শিবির করেছে, তারাও কিন্তু হেলমেট পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্রলীগের উপরে ইমেজ সংকটের মতো একটা অবস্থা সৃষ্টি করেছিল। আর জঙ্গি বাহিনী বাংলাদেশে এই জামাত শিবির, এই মেটিকুলাস ডিজাইনের, এদের কাছে অস্ত্র থাকা অস্বাভাবিক না। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু বিশ্বের বুকে অত্যন্ত খ্যাতিমান একটা বড় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সশস্ত্র যোদ্ধাদের নিরস্ত্র বাঙালিরা পরাজিত করে সোহরাওয়ার্দী উদ্যানে নাকে খত দিয়ে পাকিস্তানে পাঠিয়েছে। কাজে যদি অস্ত্র কেউ ধারণ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের মানুষরা, তারা কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য যা কিছু করা লাগে সেটা করবে। গৃহযুদ্ধ করে পরিত্রাণ পাবে না। আমরা 71-এ শিক্ষা নিয়েছি, 75-এ শিক্ষা নিয়েছি। এখন যেভাবে প্রতিরোধ করব, যদি ওভাবে তারা এগিয়ে আসে, সেই প্রতিরোধ মোকাবেলা করার মতো ওদের পূর্বপুরুষরাও পারে নাই, ওরাও পারবে না। সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু না ভাবার জন্য বলবো, একবারও সংখ্যালঘু ভাববেন না। কিসের সংখ্যালঘু? কনস্টিটিউশনাল রাইট আপনারও যা আছে, আমারও সেই রাইট আছে। আপনার সেই রাইট আদায় করতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ যতক্ষণ আছে অত্যাচার আসবে, অত্যাচারকে মোকাবেলা করতে হবে। আপনারা ভয় পাবেন না। বঙ্গবন্ধুর বাড়ি, যেটা বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের সূতিকাগার, সেটাকে যখন উড়িয়ে দেয়, শেখ হাসিনার স্বামীর বাড়ি সুদাসগন যখন উড়িয়ে দেয়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, আমার নিজের বাড়িঘর, আমার ভাই ব্রাদারদের বাড়িঘর যখন লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়, তখন বুঝতে হবে যে হামলা শুধু আপনাদের একার উপরে না। এই হামলা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, তাদের উপরে হামলা। আপনি আমি একই কাতারের মানুষ। শক্তি সঞ্চয় করেন, সেদিন খুব দূরে নয় যে এদেরকে আমরা মোকাবেলা করব। রিফাইন্ড আওয়ামী লীগ নাকি শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ, এ জাতীয় একটা গসিপ জমে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের কিছু অতি উৎসাহী গণমাধ্যমও এটা নিয়ে সংবাদ পরিবেশন করছেন। সে কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। সে আঙ্গিকে আজকের আমার এই ভিডিও কন্টেন্ট। 1949 সালের 23 জুন যখন আওয়ামী লীগ তৈরি হয়, তখন আওয়ামী লীগের প্রাণপুরুষ বঙ্গবন্ধু কারা অন্তরীণ ছিলেন। তাকে দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
তিনি মুক্তি পাওয়ার পরে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 62তে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1966 সালে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা 6 দফা প্রণয়ন করেন। তখনও বঙ্গবন্ধুর কিছু সহকর্মীরা 6 দফা নাকি অন্য কিছু দফা এটা নিয়ে বিভিন্ন ভিন্নতা সৃষ্টি করেছিলেন। বঙ্গবন্ধু তার 6 দফার ভিতরে সমস্ত ব্যবস্থা রেখেছিলেন, যেটা পাকিস্তানিরা ঠিকই বুঝতে পেরেছিল। তারা বলেছিল শেখ মুজিবের 6 দফা কোনো অধিকারের 6 দফা না, এটা হলো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার 6 দফা। তারা ঠিকই বুঝতে পেরেছিল। এর পরবর্তীতে আইবের মার্শাল্লা বিরোধী আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং এই দীর্ঘ পথে বঙ্গবন্ধু তার নেতাদের নিয়ে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় তৃণমূলে গিয়ে সাধারণ মানুষকে কনভিন্স করেছেন, বুঝিয়েছেন যে আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগ বাঙালির অধিকার চায়, আওয়ামী লীগ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বাঙালির কি অধিকার প্রতিষ্ঠিত হবে, তারা কিভাবে লাভবান হবে। একটা পর্যায়ে তিনি আওয়ামী লীগের নামের সঙ্গ থেকে মুসলিম শব্দটা বাদ দিলেন, যাতে দলটা সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত হয়। 69-এ বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্যারোলে মুক্তির প্রস্তাবে তিনি প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি ভেবেছিলেন, তার দূরদৃষ্টিতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে ওদের কাছে সারেন্ডার করা যাবে না। ফলে সেখানে তারা বাধ্য হয় বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দিতে। সেখানে কিন্তু বাঙালির একটি বড় বিজয় অর্জিত হয়। সে সময় কিন্তু কেউ কেউ বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি প্যারোলে মুক্তি নেন, এবং বঙ্গবন্ধু সহ তার সহকর্মীরা তাকে একাকে পাকিস্তানে গিয়ে আলোচনা অংশ নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর দূরদৃষ্টি এত ছিল যে এখানে ওদের কাছে সারেন্ডার করা যাবে না। এই কাহিনীগুলো এ কারণে বললাম, বঙ্গবন্ধুর দূরদৃষ্টি, আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া, বাঙালির অধিকার আদায়ের যে ধারাবাহিক কর্মসূচিতে তিনি প্রাণ পুরুষে পরিণত হয়েছিলেন। একটা পর্যায়ে তো কাকমারি সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। শান্তি সম্মেলনের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাইরে চলে যান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চিকিৎসার জন্য বাইরে যান। বঙ্গবন্ধু অপেক্ষাকৃত তরুণ নেতা এককভাবে সংগঠনকে এগিয়ে নিতে গেলেন। 70-এর নির্বাচনের প্রক্রিয়ায় বঙ্গবন্ধু দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন, এবং তিনি তার 7ই মার্চের ভাষণে পাকিস্তানিদের সুযোগ করে দিয়েছিলেন যে তোমরা, আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা, আমাকে ক্ষমতা হস্তান্তর করো, আমি সংবিধান প্রণয়ন করব, আমি বাঙালি জাতির জন্য তথা পাকিস্তানিদের জন্য যে ব্যবস্থা সেটা আমি করব। বঙ্গবন্ধু শাসনতন্ত্র প্রণয়নের ম্যান্ডেট নিয়েই কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তার হাতে ক্ষমতা হস্তান্তর করলে সেই সংবিধানের মধ্য থেকে তিনি পূর্ব বাংলাকে অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন সত্তা দিতেন। এটা আজকে প্রমাণিত সত্য। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু ফিরে এসে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলকে নিয়ে এই রাষ্ট্র গড়ার জন্য বাকশাল প্রণয়ন করেন, তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি গ্রহণ করেন। সকলকে নিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করেন, সমবায় ভিত্তিক ব্যবস্থার চালু করেন। তখনই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের কিছুদিন পরে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়। সাজেদা চৌধুরীর নেতৃত্বে এবং জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে একাধিক চেষ্টা, পরবর্তীতে মালেক উকিলের নেতৃত্বে একটা ফ্র্যাকশন, মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আর একটা ফ্র্যাকশন, বিভিন্নভাবে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টা করে। একটা পর্যায়ে দেখা যায় যে না, ঐক্যমত হচ্ছে না। তখন প্রবাসে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আওয়ামী লীগের নেতৃত্বে তাকে বসানো হয়। 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগকে তিনি সাধারণ মানুষের কাছে নিয়ে যান। অন্তত 19 বার তাকে হত্যার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের 2টা রাজনৈতিক দল ছিল, একটা ফ্রিডম পার্টি আর একটি প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি প্রগস। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করেছেন। এমনকি বঙ্গবন্ধু ভবনে তারা ব্রাশ ফায়ার করেছেন, গুলি ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়ে সেখানে মানুষ মারা গেছে। এই কঠিন বাস্তবতাও কিন্তু তিনি মোকাবেলা করেছেন। 2004 সালের 21 আগস্ট তাকে বিনাশ করার জন্য আক্রমণ করা হয়। তারপর কিন্তু তিনি থেমে থাকেন নাই। 111 সরকার তাকে রাজনীতির থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে, সেখানেও কিন্তু তিনি কারো কাছে সারেন্ডার করেন নাই। এটা মাথায় রাখতে হবে যে বঙ্গবন্ধু কন্যা কোনোভাবেই কারো কাছে সারেন্ডার না করে ইন্ডিপেন্ডেন্টলি আওয়ামী লীগকে তৃণমূলের কর্মীদের নিয়ে গড়ার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের ভিতর থেকে অনেকে বেরিয়ে গেছেন। আমেনা বেগমের নেতৃত্বে আলাদা দল হয়েছিল। খন্দকার মোস্তাক তো বঙ্গবন্ধুর খুনি, তিনি ডেমোক্রেটিক লীগ করেছিলেন। 1991 সালে আলাদা ফ্র্যাকশন নিয়ে, বাকশাল নিয়ে মহিউদ্দিন আহমেদ এবং রাজ্জাক সাহেবের নেতৃত্বে আলাদা নির্বাচন হয়। শুধু তাই না, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা, তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন। তার নেতৃত্বে গণফোরাম তৈরি হয়। জনাব মাহমুদুর রহমান মান্না ক্যারিসমেটিক লিডার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বেরিয়ে গিয়েও তো আরেকটি দল করেন। আওয়ামী লীগের অনেকে বেরিয়ে গেছেন। কোরবান আলী বেরিয়ে গিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন। এভাবে বিভিন্ন লোক বেরিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনাকে টিকিয়ে রাখছে তার তৃণমূল। এবং শেখ হাসিনা মানুষের মনকে স্টাডি করতে পেরেছিলেন। তৃণমূলের কর্মীদের কথা তিনি বুঝতেন। ধনী দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসহায় দরিদ্র সবার কথা তিনি বুঝতেন। এজন্য তৃণমূলের কর্মীদের কাছে অপরিহার্য নেতায় পরিণত হন শেখ হাসিনা। এই জন্য শেখ হাসিনার সিদ্ধান্তের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা একাত্ম থাকে। 111 সংস্কারের নামে শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা হয়নি, হয়েছে। তৃণমূলের কর্মীরা কোনো মাইনাস, কোনো সংস্কার শোনেনি। তারা শেখ হাসিনাতেই আস্থা, শেখ হাসিনাতে বিশ্বাস। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন শেখ হাসিনা। পদ্মা সেতু, মেট্রো রেল, 3rd টার্মিনাল, 6 লেনের রাস্তা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন করেছেন শেখ হাসিনা।
আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন তিনি, গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন তিনি, শহর এবং গ্রামের বৈষম্য দূর করে, ব্যবধান দূর করে তিনি প্রতিষ্ঠিত করেছেন সকলের জন্য সমান ব্যবস্থা। কাজে শেখ হাসিনার বাইরে গিয়ে আলাদাভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো চিন্তা করে না। রিফাইন্ড হতে পারে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে, সেই নেতৃত্বে সম্মেলন হলে কাকে প্রয়োজন দলে, কে বিশ্বাসঘাতক, কার কর্মক্ষমতা এখন হারিয়ে গেছে, সেটা কাউন্সিল ডিসাইড করবে। শেখ হাসিনাকে মাইনাস করে কোনো আওয়ামী লীগ হয় না, এটা হবে না। এই স্রোতের বাইরে যারা গেছে, তারা হারিয়ে গেছে, তারা আবার ফিরে আসছে, ততক্ষণে আওয়ামী লীগের অনেক শক্তি তারা নষ্ট করেছে। কাজে আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, কোনো রিফাইন্ড না। ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে কোনো আওয়ামী লীগ না, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে কোনো আওয়ামী লীগ না, সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ না, তাজউদ্দিন আহমেদের ছেলেদের নেতৃত্বে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে। যখন উপযুক্ত সময় হয়, সম্মেলন হবে, সম্মেলনে কাউন্সিলর, ডেলিগেটরা ডিসাইড করবেন যে আওয়ামী লীগের নেতাকে থাকবে কি থাকবে না। বয়সের ভারে অনেকে নুয়ে পড়েন, অনেকে কর্মক্ষমতা হারান, কারো কর্মকাণ্ড বিতর্কিত হয়, তারা নিশ্চয়ই বাদ পড়বেন। কেউ তো অনিবার্য না। আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া কেউ অনিবার্য না। কাজে আওয়ামী লীগের প্রাণশক্তি তৃণমূল কর্মীরা, তারা যেটা চাইবেন সেটাই হবে। এই ক্রান্তিকালে কোনোভাবে কেউ বিভ্রান্তিতে পা ফেলবেন না। অনেকে চাচ্ছে আওয়ামী লীগকে দুর্বল করে দিতে। তাদের এই ষড়যন্ত্রে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, এমনকি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, আওয়ামী লীগ করেন না, তারাও বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের ঋত গৌরব পুনরুদ্ধার 21 বছর পরে করে দিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে দেশ স্বাধীনের নেতৃত্ব দেওয়ার পর্যায়ে নিয়ে এসেছিলেন বঙ্গবন্ধু। শেখ হাসিনা তার বাবার রক্তের উত্তরসূরি, আদর্শের উত্তরসূরি। একটি দল চালাতে গেলে, একটি সরকার চালাতে গেলে যারা থাকেন, তারা তো কেউ অ্যাঞ্জেল না, ফেরেশতা না। ভুল ত্রুটি হতেই পারে, দলের ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সরকারের ভুল ত্রুটি হতে পারে, হবে না এই কথা কেউ বলে না। শেখ হাসিনাও বলেন না, তার সরকারে কেউ বলে না, তার দলের কেউ বলে না। কিন্তু আজকের এই ক্রান্তিকালে কোনোভাবেই দল প্রশ্নবিদ্ধ হয়, দল দুর্বল হয়, এমন কোনো প্রচারণায় কেউ বিভ্রান্ত হবেন না। শেখ হাসিনাই আওয়ামী লীগের প্রাণ শক্তি, তাকে কেন্দ্র করিয়ে আমরা এগিয়ে যাব। তিনি যাদেরকে তার সহযোদ্ধা মনে করবেন, তাদের নিয়ে তিনি কাজ করবেন। এখনো আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, আমি বলবো কম বেশি প্রত্যেকেই কাজ করছেন। কেউ কেউ বিভ্রান্ত হলেও তাদেরকে আমি অনুরোধ করব, বিভ্রান্ত হবেন না। এই ক্রান্তিকালে আমাদের উচিত সকলকে নিয়ে চলা। এই দুঃসময় থাকবে না। এই দুঃসময়ে একে অপরের সমালোচনা নয়, এই দুঃসময় আমাদের ঘুরে দাঁড়াবার জন্য সহমর্মিতা, সহানুভূতি, সৌহার্দ্য এবং আন্তরিকতা নিয়ে সবাই মিলে কাজ করতে হবে। আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসের যত গৌরবময় অর্জন, তা আওয়ামী লীগ দিয়েছে। বাঙালি জাতিকে সচ্ছলতা, সমৃদ্ধি, উন্নয়ন সবকিছু আওয়ামী লীগ দিয়েছে। সবচেয়ে বড় বাঙালি জাতির স্বাধীনতা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। সেই আওয়ামী লীগ এখন ষড়যন্ত্রের শিকার। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আবার আওয়ামী লীগকে সেই ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সাহায্য করি। আওয়ামী লীগের প্রাণশক্তি বঙ্গবন্ধু কন্যাকে, যিনি অন্ধকারের থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে গিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। ইনশাআল্লাহ তার নেতৃত্বে আবারও আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ফিরিয়ে আনবো। নিশ্চয়ই আল্লাহ আমাদের সেই তৌফিক দিবেন। আপনারা সবাই সেই ঐক্যের। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এরকম নিউজ ভাইরাল ভিডিওগুলো। ধন্যবাদ।